যে টেকনোলজি বর্তমানে আছে, আমি বিশ্বাস করি না এই টেকনোলজি দিয়ে বছরে 1,00,000 কোটি টাকা বাড়ানো সম্ভব। তার মানে আমার 15 বছর আগে যে টেকনোলজি ছিল সেই জায়গায় যদি আমি থাকতাম, তাহলে 15 বছরে এক বছরের সাথে এটা 1 বছরে তার 1.5 গুণ করা সম্ভব ছিল না। তাহলে ওই যিনি আসবেন, তাহলে আমাদের কাজ হচ্ছে সেই সিও কে, সেই প্ল্যাটফর্মটাকে, এটা তো কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্ট হবে, কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্ট করে দাও। যারা ভালো ব্যাংক তারা দে উইল মানে টেকনোলজিক্যাল মাইলস্টোনে আগায় যাবে, আর যারা খারাপ আছে তারা রিকভারি করতে করতে আর সেই সময়টা পাবে। আপনাদের সবাইকে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে ডিজিটালে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও জনাব মোহাম্মদ আলী সাহেবের সাথে। পূবালী ব্যাংক, যে ব্যাংকটা একসময় দুর্বল ব্যাংক ছিল, যে ব্যাংকটাতে একসময় বাংলাদেশ ব্যাংক অবজারভার লিড করেছিল, যে ব্যাংকটার একসময় ক্লাসিফাইড লোনের পরিমাণ ছিল 54%, সেইখান থেকে এখন ওনারা সেটা 3-এর নিচে নামিয়ে নিয়ে এসছে। কীভাবে ওনারা এই ব্যাংকটাকে এই বর্তমান অবস্থায় নিয়ে আসলেন, সেই কথাগুলো আমরা ওনাদের কাছ থেকে শুনবো। স্যার, আপনার শুরুতেই আমরা জানতে চাচ্ছিলাম স্যার, পূবালী ব্যাংকের যে এই যে একটা সময় খুব খারাপ অবস্থা ছিল, সেইখান থেকে কিভাবে ঘুরে দাঁড়ানো, সেই দাঁড়ানোর যে যাত্রাটা, সেই যাত্রা নিয়ে যদি আমাদের কিছু বলেন। পূবালী ব্যাংক তো আসলে ব্যাংকিং সেক্টরে 66 বছর ধরে আছে। এর মধ্যে প্রথমে তো যাত্রা শুরু করেছিল বেসরকারি ব্যাংক হিসেবে, তারপরে স্বাধীনতার পরে এটা সরকারি হয়ে গেল। তো সরকারি হয়ে গেলে যেটা থাকে যে রাজনৈতিক প্রভাব বলয়ের মধ্যে ব্যাংকটা পড়ে যায় এবং আলটিমেটলি আস্তে আস্তে বিভিন্ন ঋণ খেলাপি বাড়তে থাকে, যেটা বলছিলেন যে খারাপের মধ্যে দিয়ে চলে গেল। ফলে সরকার মোটামুটি বাধ্য হয়ে 1984 সালে আমি বলবো যেটাকে বেসরকারি করে দেয়, যখন 54% ক্লাসিফিকেশন ছিল। এরপরে আবার যখন বেসরকারি হয় তখন আস্তে আস্তে অনেকগুলো স্ট্র্যাটেজিক সময়ের সাপেক্ষে আর কি স্ট্র্যাটেজিক কিছু ডিরেকশন ভিশন নেওয়া হয়, কর্মপরিকল্পনা নেওয়া হয়, যেন বেসিক্যালি প্রথম দায়িত্ব হলো এই ক্লাসিফিকেশনের হাত থেকে রিকভারি করা, দ্যাট ইজ প্রবলেম ব্যাংক থেকে বের হয়ে আসা, তারপরে নিজস্ব উদ্যোগ তৈরি করা, সেই জন্য তারপরে আস্তে আস্তে যেন অন্যান্য এইগুলোকে একটা শীর্ষস্থানে ব্যাংকে পৌঁছে যায়। এটার একটা ধারাবাহিক একটা পরিকল্পনা। এই পরিকল্পনার মধ্যে আমি প্রথমে বলবো যে আমরা প্রবলেম ব্যাংক থেকে বের হতে বেশ সময় লেগেছে। 1984 সালে বেসরকারি হলো, 2005-এ প্রবলেম ব্যাংক থেকে বের হলো। তার মানে প্রায় আমরা 21 বছর লেগেছে প্রবলেম ব্যাংক থেকে বের হতে। তারপরে বাংলাদেশ ব্যাংক অবজারভার তুলে নেয় 2007 থেকে। তার মানে এরপর থেকে তখন হয়তো আমাদের পজিশন কত ছিল, ব্যাংক তো অত বেশি ছিল না, 25-24টার মতো ছিল। আমাদের ব্যাংকের পজিশন ছিল 22 না 23। তখন আমাদের একটা ফিনান্সিয়াল টার্গেট থাকতো, আর একটা হচ্ছে ম্যানেজমেন্টগত একটা টার্গেট থাকতো, মানে অ্যাকাউন্টিংগত টার্গেট, যেটা থাকতো যে আমরা আমাদের যে কেপিআই গুলো আছে, যেমন ধরেন প্রফিট, অ্যাডভান্স, ডিপোজিট, এক্সপোর্ট, ইম্পোর্ট, রেমিটেন্স, রিকভারি, এনপিএল, আমাদের টার্গেট থাকতো যে প্রতিটা প্যারামিটারের জন্য ঠিক আমাদের ইমিডিয়েট আগে যে আছে তাকে অতিক্রম করা যায়। তাহলে এইটা সবসময় যে সব কেপিআইতে পারা যেত তা কিন্তু না, কিছু কেপিআইতে পারা যেত, কিছু কেপিআইতে পারা যেত না। তো কিন্তু আমরা প্রতি বছর শেষে দেখতাম যে আমরা আসলে আমাদের কম্পিটিটর থেকে একটু আগিয়েছি কিনা। এটা ছিল আমাদের অ্যাকাউন্টিংগত টার্গেট। আরেকটা টার্গেট ছিল, আমরা একটা স্ট্র্যাটেজিও নিয়েছিলাম যে আমরা যে কাস্টমারকে অনবোর্ড করবো সেজন্য আমাদের সাথে লাইফ লং থাকে, তাই এটা একটা বড় চ্যালেঞ্জ। তাহলে আমরা সরকারি ব্যাংক থেকে কেবল বেসরকারি হয়েছে, তার মানে এনভায়রনমেন্ট তো বেসরকারি ব্যাংকদের মতো সুন্দর ছিল না। তার মানে আমাদের একটা টার্গেট হলো যে সকল ব্রাঞ্চের এনভায়রনমেন্টগুলো, হেড অফিসের এনভায়রনমেন্ট, এগুলোকে সুন্দর করা, আপ টু মার্ক করা, যেন যত বেসরকারি ব্যাংকগুলো আছে তাদের চেয়ে যেন একটু বেটার ডেকোরেশন থাকে। এইটা আমাদের যেহেতু অনেক বড় ব্যাংক, এটা অনেক সময় লেগেছে এই সবগুলো ব্যাংক, মানে আমি দেখেছি যে প্রতি উইকে যদি একটা ব্যাংকের ব্রাঞ্চকে রেনোভেশন করে তাও 10 বছর লাগে যদি এমনি সিরিয়ালি যায়। এই জন্য আমরা প্যারালাল প্রসেসে গিয়েছিলাম তখন, যেন আসলে দেখা হয়। তার একটা বিষয় হলো যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, যে আপনি কাস্টমারকে রাখতে হলে যদি থাকে হয়, তাহলে আমাদের সকল ধরনের সার্ভিস যেটা ইভেন আলটিমেট সার্ভিস হলো যে আমাদের ব্যাংকটাকে কাস্টমারের হাতে নিয়ে যাওয়া, সেটা রিটেল হোক, কর্পোরেট হোক, অথবা সেটা সিএমএসএমই হোক, সবার জন্য প্রেমিসিসে অথবা হাতের মধ্যে তার ব্যাংকিং সিস্টেম, আমাদের ব্যাংকিং সিস্টেমটা চলে আসে। তো এইটা তাদের আরেকটা টার্গেট আমাদের এখানে নেওয়া হয়। তো এইটার মধ্যে আমরা প্রথমে তো আমাদের কোর ব্যাংকিংই ছিল না, 8 থেকে আমরা কোর ব্যাংকিং যাত্রা শুরু করলাম, নিজস্ব ডেভেলপমেন্ট হলো, ডিপ্লয়মেন্ট হতে থাকলো, তারপর কার্ড, ভিসা, মাস্টার কার্ড, তারপর যত ধরনের বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ, যেমন ব্যাচ, বিএফটিএন, আরটিজিএস, এনপিএসবি, এগুলোর জন্য টিম তৈরি করা টেকনোলজিক্যাল জায়গায়। তারপর হচ্ছে সরকারের সার্ভিস, সরকারের যারা চাকরি করে সরকারি চাকরি, তাদের যে মাইন্ডসেট কাস্টমার প্রতি আর বেসরকারি মাইন্ডসেট তো সেম না। তাহলে আমাদের
অফিসিয়ালদের একটা বড় দায়িত্ব আমাদের পড়ে গেল যে তাদেরকে ডেভেলপ করানো, তাদের মাইন্ডসেট চেঞ্জ করানো, যেন সে কাস্টমার ওরিয়েন্টেড। এই চ্যালেঞ্জটা সে নিতে পারবে। সে যখন যেন ভাবে না যে আমি তো আগে সরকারিতে ছিলাম, যেভাবে কাস্টমার ডিল করছে ঠিক সেইভাবে যেন কাস্টমার ডিল করি, এই জায়গাগুলোতেই আসা। আর হচ্ছে যে অতীতের শিক্ষা থেকে যেন সবসময় কমপ্লায়েন্স এবং রিস্কের জায়গাটা আমরা ঠিক রাখি। এই প্রক্রিয়ার মাধ্যমে যখন আসলো তখন আলটিমেটলি এখন আপনারা যে অবস্থাটা দেখতেছেন এইটাই ক্রমাগতভাবে এই রিফর্ম আমাদের চলতে থাকলো এবং ফ্রডের ক্ষেত্রে ব্যাংক জিরো টলারেন্সে গেল। যে কোনো অ্যামাউন্টের ফ্রড হলেই তাকে টার্মিনেট করে দেওয়া হবে, টার্মিনেট করে দেবে, সেটা 1,000 টাকার ফ্রড হোক আর 10,000 টাকার ফ্রড হোক। এইভাবে করতে করতে বেসিক্যালি যে রিফর্মগুলো হলো একটা মোটামুটি কমপ্লায়েন্ট, একদম মিনিমাম লেভেলের রিস্ক রেখে আমাদের ব্যাংকটার এই বর্তমান অবস্থা। এবং এখানে ফ্রেশ ইনজেকশন হয়েছে হিউম্যান রিসোর্সেস। এবং আপনি যদি দেখেন নতুন 40 এজের নিচে, যদি 40 এজের নিচে দেখেন, প্রায় 85% পপুলেশন হচ্ছে 40 এজে, যদিও ব্যাংক অনেক পুরাতন। তো এইসব করে এখন মোটামুটি কাস্টমারের যেমন কনফিডেন্স পাওয়া গেছে, ট্রাস্ট পাওয়া গেছে, সার্ভিসে আমরা কাস্টমারকে হ্যাপি করতে পেরেছি। আর সেই সাথে প্রতিটা সূচকে আমরা দেখা যায় যে কোনো কোনো সূচকে নাম্বার 1, কোনো কেপিআই সূচকে নাম্বার 2, কোনো কেপিআই নাম্বার 3। এর মধ্যেই সবগুলো কেপিআইতে চলে গেছে। হয়তো ফিউচার আরো একটু ব্রাইট হবে ইনশাআল্লাহ। স্যার আপনি শুরুতে বললেন স্যার যে 1984 সালে যেখানে আপনাদের 54% আপনাদের ক্লাসিফাইড লোন ছিল, সেইখান থেকে স্যার এই যে ক্রমাগতভাবে বিভিন্ন রিফর্মের মাধ্যমে যে আপনারা এটাকে ফোকাস করে এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসছেন, এই ম্যাজিকটা আসলে কিভাবে হলো? এটা তো মানে হিউজ একটা অ্যাচিভমেন্ট। এটার জন্য বেসিক্যালি আপনি প্রথম বিষয় হলো যে যখন খুব ক্লাসিফিকেশন বেড়ে যায়, যেমন বর্তমান পরিস্থিতিতে অনেক ব্যাংকের ক্লাসিফিকেশন রয়েছে, তখন একটা বড় গ্রুপ থাকবে যেটা হচ্ছে যারা রিকভারির কাজে ব্যস্ত থাকবে। তা আমরা রিকভারির অনেক ধরনের প্রোগ্রাম নিয়েছিলাম সেই সময়, যেন আমরা সকল লোনগুলো রিকভারি করতে পারি। ল ডিভিশনকে স্ট্রেনথেন করা হয়েছে, কর্পোরেট গভর্নেন্স সুনিশ্চিত করেছে। আর কি আরেকটা সাইড বাই সাইড আরেকটা কাজ করতে হবে, নতুন লোন যেগুলো দিবেন সেগুলো যেন কোনো ক্রমে ক্লাসিফিকেশন না হয়। তার মানে সেইখানে আবার গুড গভর্নেন্স এনশিওর করতে হবে লোন স্যাংশন ডিসবার্সমেন্টের জায়গায়। এবং সেইখানে আপনাকে বিভিন্ন স্টেজে বিভিন্ন লেভেলে আপনার এইটার চেকিং করা, করা, যে কাস্টমারের হেলথ থেকে অ্যাসেসমেন্ট করা, যেন কোনো ব্যক্তি বায়াস হয়ে যেন কোনো লোন না দিতে পারে। তাহলে দুইটা কাজ, কিন্তু যেটা একটা কাজ হলো যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো রিকভারি করে নিয়ে আসা, আর যেগুলো আছে মানে নতুন লোন যেন কোনো ক্লাসিফিকেশন না হয়। ক্লাসিফিকেশনটা যাতে আপনি কমাতে পারবেন না, যতটুকু রিকভারি করবেন দেখবেন তার চেয়ে বেশি ক্লাসিফিকেশন হয়ে গেছে। এই জায়গাটাতে মেনটেন করা এবং এই স্যাংশনের ক্ষেত্রে গুড গভর্নেন্স, কোনো ইনফ্লুয়েন্স ছাড়া সে যত প্রভাবশালী হোক ডিসবার্সমেন্টের ক্ষেত্রে, এবং অল ডকুমেন্টেশন, এবং সেইখানে যেন কোনো ক্রমেই অস্তিত্বহীন বা ব্রিফকেস কোম্পানি ঢুকতে না পারে। তো এই জায়গাগুলোকে এনশিওর করা আর আপনার ওই রিকভারিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো। আপনার কি স্যার বড়োয়ারদের যারা লোনটা নেবে ওদের কি স্যার ওরা কোন ন্যাচারের মানুষ, ওদের মাইন্ডসেটটা কিরকম, এগুলো নিয়ে আপনারা স্টাডি করেন? আমরা অনেকগুলো জিনিসে এখানে কাজ করেছি। আমাদের 3টা লেভেল, যদি বড় লোন হয়, ছোট লোনের 2টো লেভেল, বড় লেভেল লোনের হলো 3টা লেভেল। সেটা হলো প্রথমেই যে কোনো কাস্টমার, সে যত ভিআইপি হোক না কেন আর যত বড় কাস্টমারই হোক না কেন, তাকে ব্রাঞ্চে প্রপোজাল পাঠাতে হবে। ব্রাঞ্চ তখন একটা ভিজিট করে দেখে যে আসলে কাস্টমারের যে ফিনান্সিয়াল ক্লেম এবং তার যে অবকাঠামো, এই জিনিসগুলো তারা দেখে এবং সেই সময় ডিসকাস করে, তাদের ইনফরমেশন নেয়। এরপরে রিজিওনাল ম্যানেজার আবার যায়। দেন যদি খুব বড় প্রপোজাল হয় তখন তো আমাদের বোর্ডে যায়, তখন আসলে আমরাও হেড অফিস থেকে এখানকার একটা ভিজিট করি। এই যে হেড অফিস থেকে আমরা ভিজিট করি, তখন আসলে আমরা কি দেখি? তখন দেখি শুধু যে মানে তাদের ফিনান্সিয়াল হেলথের সাথেই আমাদের এটা মেনে তাই না, আমরা দেখি সেই কোম্পানির এনভায়রনমেন্টটা দেখি, অফিসিয়ালদের ফেশিয়াল এক্সপ্রেশন বোঝার চেষ্টা করি যে তারা আসলে এখানে কাজ করে হ্যাপি কিনা, ডেভেলপমেন্টটার পেসটা কীরকম, এখানে নতুন নতুন কোনো মেশিনারিজ আসছে কিনা, পেসটা কীরকম, কত সালে যে মেশিনগুলো হচ্ছে কতটুকু পুরাতন, ব্র্যান্ডগুলো কি ধরনের, এটা কি ইউরোপিয়ান ব্র্যান্ড না চাইনিজ ব্র্যান্ড না ইন্ডিয়ান ব্র্যান্ড, এগুলো আমরা এখানে বেশি দেখি। সেই সাথে দেখি যে পার্সোনাল লাইফ, যে আমরা সাধারণত পার্সোনাল লাইফে ধরেন খুব বেশি ক্লাবে যারা ইনভলভ থাকে, রাজনীতিতে ইনভলভ থাকে, পার্টিতে ইনভলভ থাকে, তাদের ক্ষেত্রে আমরা একটু অ্যাভয়েড করি। কারণ কি, সে ওই এত ব্যস্ত থাকে, দেখা যায় যে এই কাজগুলো তো অনেক টাইম কনজিউমিং। মানে যারা ক্লাবে যায় তারা সকালে ঘুম থেকে উঠতে পারে না, মানে তারা তাদের ইন্ডাস্ট্রিতে মনোনিবেশ করতে কম পারে। তো সেই জায়গায় মনোনিবেশ না করতে পারলে সিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এটাও একটা দিক দেখি। আরেকটা দিক দেখি, জেনারেলি আমি বলি যে আমরা 5টা এরিনাতে বেশি কাজ করি।
বেসিক, আর একটা হলো এনভায়রনমেন্ট। এই পাঁচটা হলো ধরেন আমাদের ফুড ইন্ডাস্ট্রি। এই ফুড ইন্ডাস্ট্রির ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড লিঙ্কেজ। যেমন আপনি এইটাতে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড মানে কি, ফুডের তো এগ্রি আসবে, ফুডের এক্সপোর্ট ইম্পোর্ট আসবে, প্রসেস তারপরে হচ্ছে ফিড মিল আসবে, তারপরে এই যে পোলট্রি আসবে, ক্যাটেল ফিল্ড আসবে, ফিশ ফার্মিং আসবে। তো এই যত ধরনের আর কি খাদ্য সংক্রান্ত, এটা নিয়ে একটা। তারপরে হচ্ছে বস্ত্র থেকে এই যে আরএমজি সেক্টর, আরএমজি টেক্সটাইল মানে, তারপরে হচ্ছে স্পিনিং, ফেব্রিক্স, তারপরে ধরেন এই যে ট্রেডিং, তারপরে কটন টটন ট্রেডিং এর সবকিছু ক্ষেত্রে আমরা এখানে কাজ করি। তারপরে ধরেন হচ্ছে বাসস্থান নিয়ে আমরা কাজ করি। এই বাসস্থানের মধ্যে অ্যাফোর্ডেবল হাউজিংও যেমন আছে, অ্যাপার্টমেন্টও আছে, তারপরে হচ্ছে বিল্ডিং, কয়েকজন বন্ধু মিলে বিল্ডিং কনস্ট্রাকশনও আছে, কমার্শিয়াল বিল্ডিংও আছে, এবং এর ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে কিন্তু আমার হিউজ ইন্ডাস্ট্রি, রড, সিমেন্ট, ইট সব চলে আসছে, সবই চলে আসছে। তারপরে হেলথ সেক্টরে ফার্মা, ডায়াগনস্টিক সেন্টার, তারপরে হচ্ছে ক্লিনিক, হসপিটাল, এগুলোতে এডুকেশনে ধরেন এই যে শিক্ষার ব্র্যাক ইউনিভার্সিটি থেকে শুরু করে আমরা শিক্ষার ক্ষেত্রে যত ধরনের উদ্যোগ আছে এর ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। যেমন ধরেন কলম বানায় যারা, ম্যাটাডোর, এটা তো শিক্ষার সাথে জড়িত। আমরা এইটাকে প্রায়োরিটি দিই, যে এইটার আমাদের 18 কোটি লোক, তো বেসিকে যদি আপনি থাকেন লাগবে। যেমন কলম কিনতেই হবে, খাতা কিনতেই হবে, আমি ব্যাপারটা বুঝতে পারছি। তার মানে ফর পেপার ইন্ডাস্ট্রি চলে আসে, এই ইন্ডাস্ট্রিগুলো চলে আসে। তো আমরা দেখছি যে আমরা যদি এইভাবে কনফাইন করি, আর হলো ধরেন এই যে বললাম যে আমাদের এনভায়রনমেন্ট সেক্টরে আমরা খুব প্রায়োরিটি দিই, যে এই জন্য বাংলাদেশের সোলার প্যানেলগুলোর মেজর উদ্যোগদের ইনিশিয়াল দেই আমরা থাকি আর কি। তারপরে ধীরে ধীরে, তার মানে এই ধরনের এনভায়রনমেন্ট নিয়ে আমরা বেসিক্যালি এই জায়গাগুলোতে কাজ করি, যেন আমাদের নেক্সট প্রজন্মটাকে লিভেবল করা যায়। কিন্তু আমাদের আলটিমেট আমরা দেখেছি, যদি আমরা এই জায়গাগুলোতে কনসেন্ট্রেশন করি, মানে খুব ফ্যান্সি প্রজেক্ট, জানা ফ্যান্সি প্রজেক্ট আমি বলি যে যেরকম গোল্ড রিফাইনারি, এটা হতে পারে, এই ধরনের প্রজেক্টের মধ্যে আমরা নাই। তারপরে ধরেন আমি যেটা আমার দেশের কৃষকদের ওই যে বললাম একটু ক্ষতি করতে পারে, সেই জায়গাগুলোতে জেনারেলি আমরা বিদেশি ফ্রুটস ইম্পোর্ট করি না, এগুলো করি না। এটা অন্য ব্যাংকগুলো করে, কারণ আমরা জানি যে আমাদের দেশীয় ফ্রুটস যেগুলো আছে, সেটা যদি আমরা আমাদের বাংলাদেশের মধ্যে করি, এগুলো ফুড ইনটেকও ভালো, তাহলে আমার কৃষকরা দামও ভালো। তো সেই জায়গাগুলোতে আমরা একটু কনফাইন। তো এইটা এই এরিয়া, এবং এইটা দেখা গেছে যে এইসব এরিয়াতে ক্লাসিফিকেশন হওয়ার প্রবণতা খুবই কম, যদি আমরা ঠিক মতো বায়ার কি করতে পারি। কারণ এইটা সারা পৃথিবীতে এর চাহিদা থাকবে, এই বেসিক নিডসের। এটা তো মানুষ এই বেসিক নিডসের ঊর্ধ্বে না, তাকে থাকবে আর। এখন যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে স্যার, আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছি ডিপোজিটের দ্বারা অ্যাট্রাক্ট করার জন্য। তারপরে হচ্ছে এখন রেটও অনেকে বাড়ায় দেওয়ার চেষ্টা করছে। এত কিছু করার পরেও আমাদের কিন্তু স্যার এই ডিপোজিট গ্রোথটা খুবই কম। এটা স্যার আপনারা ব্যাংকগুলো, আপনারা কি, আপনাদের অবস্থাটা কি? আপনারা ডিপোজিটের ক্ষেত্রে আমাদের তো গত বছর 14,000 কোটি টাকা বেড়েছে। তো এই বছর অলরেডি এই 4-5 মাসে 4,000 কোটি টাকার উপর, 5,000 কোটি টাকার কাছাকাছি বেড়েছে মানে এই পর্যন্ত। তার মানে আমি ধরে নিতে পারি যে এই বছরও আমরা ওই 14-15,000 কোটি টাকা আবার বেড়ে যাবে ডিপোজিট। তো ডিপোজিটটা আসলে ডিপেন্ড করে ট্রাস্ট এবং কাস্টমার কনফিডেন্সের উপর। তো যেসব ব্যাংক কাস্টমার কনফিডেন্স ধরে রাখতে পেরেছে, ট্রাস্ট ধরে রাখতে পেরেছে, কাস্টমার নিরাপদ বোধ করে, তাদের কাছে ডিপোজিট গ্রোথ আছে আমার ধারণা। এখন ওভারঅল বলে যখন খারাপ ব্যাংক ভালো ব্যাংক সব একসাথে মিলে ওভারঅল হয়, তখন হয়তো কমে 7-8% হয়। কিন্তু আমি দেখেছি যে ভালো গ্রোথটা কত আমাদের 21%-এর মতো। 21%। এখন স্যার ডিপোজিটের আপনাদের আউটস্ট্যান্ডিং কি? এখন আমার ডিপোজিটের হচ্ছে 79,600 কোটি টাকা। স্যার এখন স্যার বাংলাদেশের এই আমাদের যে রিসেন্টলি যে ম্যাস আপরাইজিংটা হলো, ওই জুলাই আগস্টের যে অভ্যুত্থানটা হলো, এরপর থেকে একটা অর্থনীতি একটা স্থবিরতা দেখা যাচ্ছে, এবং যার এটার সাথে ব্যাংকও লিঙ্কড, কারণ ব্যাংকও ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য ইনভেস্ট করে। তো আমরা যদি গত কয়েক মাসে 7-8 মাস বা 9 মাস যেটাই বলেন চিত্রটা দেখি, যে ইনভেস্টমেন্টের প্রাইভেট সেক্টর ক্রেডিটের ডিমান্ড অনেক কমে গেছে, এখন 6.82%-এ চলে আসছে। অন্যান্য ব্যাংক এবং কিছু কিছু ব্যাংক এই অবস্থার কারণে আবার টাকা দিতেও সায় ফিল করতেছে। পূবালী ব্যাংকের চিত্রটা কি আপনাদের ইনভেস্টমেন্টের? আমাদের ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্টের গ্রোথ আমরা 16-17% রেখেছি। দেখেন, আমাদের গত বছর আমি যদি বলি 14,000 কোটি টাকা আমরা ব্যালেন্স করেছি, 7,000 কোটি টাকা আমরা দিয়েছি পাবলিক সেক্টরের ট্রেজারি বন্ডে, আর 7,000 কোটি টাকা কিন্তু এডিশনাল ইনভেস্টমেন্ট হয়েছে আমার লোনস অ্যান্ড অ্যাডভান্স। আচ্ছা। এই বছরও
আমি বললাম 5,000 কোটি টাকা বেড়েছে, তার মধ্যে 2,500 কোটি টাকা আমরা বাড়িয়েছি লোনস অ্যান্ড অ্যাডভান্সে, 2,500 কোটি টাকা দিয়েছে। তারপর আপনারা একটা ব্যালেন্স করছেন, মানে 50-50 আমাদের রেশিওতে। ইনভেস্টমেন্টে পাবলিক সেক্টরের ডিমান্ড বেশি, মানে সরকারের ডিমান্ড বেশি, প্রাইভেটের ডিমান্ড কম, কিন্তু তারপরে আমরা চিন্তা করেছি যে না, আমাদের দুইটাকে ব্যালেন্স করবো। ওদের ডিমান্ড বেশি থাকলেও প্রাইভেট সেক্টরে আমাকে ইনভেস্ট করতে হবে, কারণ আমরা তো অর্থনীতির চালিকা শক্তি। তাহলে আমি যদি প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট কমিয়ে দেই, তাহলে তো ডেভেলপমেন্ট কম হবে। যদিও এখন ট্রেজারি বন্ড অনেক এখন পর্যন্ত স্টিল লুক্রেটিভ, তারপরে আমরা পূবালী ব্যাংক একটু ডিফারেন্ট স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে, না আমরা উইল অলওয়েজ ওয়ার্ক উইথ দ্য কাস্টমার্স। মানে শুধুমাত্র ওই মানে হায়ার বেটের কারণে আপনি যেখানে যাবেন না, না, এটা আমরা যাব না, আপনারা হচ্ছে ব্যালেন্স করে যাব, যে কিছু অংশ ওইখানে যাবে, কিছু অংশ এখানে যাবে, যেন প্রাইভেট সেক্টরের ডিমান্ডটা আমরাই করতে পারি। তা এখন ডিমান্ডটা তো একটু স্লো হবেই, যারা দুর্নীতি করে বা হোক বা যেভাবে টাকা অর্জন করেছিল তারা তো পালিয়ে গেছে, তো ফলে নতুনভাবে আবার ক্যাপিটাল অ্যাকুমুলেশন দরকার হবে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে। আর ব্যবসায়ী যারা আছেন তারা একটু সময়ের সাপেক্ষে দেখছেন যে আসলে কোন দিকে যায়, কারণ তারা অর্থনীতির যে পরিবর্তন, আমেরিকার রাজনীতির পরিবর্তন হয়েছে, তারপরে ইউরোপে পরিবর্তন হচ্ছে, মিডল ইস্টের এক ধরনেরই চলছে, এখন তো ডিমান্ড সাপ্লাই দেখে তো ইনভেস্টমেন্ট হয়। ট্যারিফের একটা বিষয় এসছে, আমাদের এলডিসি গ্রাজুয়েশনের একটা ইস্যু এসেছে, এই সবগুলো মিলে ব্যবসায়ীরা আমার ধারণা দেখছেন এবং দেখতেছেন যে আমাদের পলিটিক্যাল এনভায়রনমেন্টটা কোন দিকে যায়, এবং আলটিমেটলি যখন আমার ধারণা যে কিছুদিনের মধ্যে যখন নির্বাচনের এটা আসবে, একটা স্টেবল পলিটিক্যাল গভর্নমেন্ট চলে আসবে ইন্টারিম গভর্নমেন্ট থেকে, সংস্কার হয়ে যে দেন বেসিক্যালি আমার মনে হয় যে আবার ইনভেস্টররা উইল স্টার্ট ইনভেস্টিং, তখন আবার দেখবেন যে হিউজ গ্রোথ হয়ে গেছে। নেক্সট 2-3 বছরের মধ্যে আপনাদের কোনো স্পেসিফিক প্ল্যান আছে কিনা, যে আপনারা পূবালী ব্যাংকে এখন একটা অবস্থায় আছে সেটা সন্তোষজনক, এবং নেক্সট 2-3 বছরের মধ্যে আপনারা পূবালী ব্যাংকে কোথায় নিয়ে যাচ্ছেন ইন টার্মস অফ অল দ্য কেপিআই, যেটা বললাম কেপিআই? আমি আসলে ফিনান্সিয়াল জায়গাটাতে খুব বেশি গুরুত্ব দেই না, ফিনান্সিয়ালটা এটা লজিক্যাল সিকোয়েন্সে আসবে। আমাদের মেজর ইস্যুটা হচ্ছে যে কাস্টমার এক্সপিরিয়েন্সটা ঠিক করা। এটার জন্য ধরেন এখন পৃথিবী চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট, এবং আমার ধারণা যে ইয়াং জেনারেশন যারা আছে, জেনজি বলি আমরা, এরা সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে এক্সপিরিয়েন্স করে ফেলছে অলরেডি সাইকোলজিক্যালি, চ্যাট জিপিটির মাধ্যমে হোক বা তখন তারা বুঝেছে না আসলে এরা তো আসলেই তো সফটওয়্যার মানুষের মতো রেসপন্স করে, মানে এবং তথ্য দেয়, তার মানে এটা পসিবল এবং হেল্পফুল তো এই জিনিসে চলে আসে। তার মানে এখন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একদম লেটেস্ট টেকনোলজি যেগুলো, দ্যাট ইজ, আমি যদি একদম সিম্পলি বলি, উই হ্যাভ টু অ্যাডাপ্ট করতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা মাইনিং, বিগ ডাটা অ্যানালাইটিক্স, তারপরে এই যে পেপারলেস ব্যাংকিং, আমাদেরকে প্রিপেয়ার করতে হবে ডিজিটাল কারেন্সির জন্য প্রিপেয়ার করতে হবে, তারপরে ব্লক চেইন টেকনোলজি, এই ধরনের হোল ওয়ার্ল্ড কানেক্টেড করার জন্য যাবে। তার মানে একদম ডিজিটাল ব্যাংকিং এ রিটেল থেকে শুরু করে, কর্পোরেট থেকে শুরু করে, তারপরে একদম নেক্সট জেনারেশন যে টেকনোলজি, যেটা এই জেনজির টেকনোলজি যেটা যদি বলি, দ্যাট উই হ্যাভ টু অ্যাডাপ্ট। এবং পৃথিবীটা তো ক্রম পরিবর্তন হয়ে যাচ্ছে খুব দ্রুত গতিতে। দেখেন 1995 এর আগে মানুষের কাছে কম্পিউটার ছিল, উইন্ডোজ 95 আসলো, কম্পিউটার আসলো, কত বছর? মাত্র 24 আর 5 29 বছর। এই 29 বছরে মানব জাতির ইতিহাস যদি চিন্তা করি, বিলিয়নস অফ ইয়ার্স, 29 বছরটা কি একদম ইনসিগনিফিকেন্ট ইয়ার, নাম্বার অফ ইয়ার্স হিসেবে আপনি 29 নিচে রাখেন ডিভাইডেড বাই এই বিলিয়নস অফ ইয়ার, কত শূন্যের পরে যে এক আসবে তার কোনো ঠিক নাই, তার মানে এই 24 বছর 29 বছরে আমরা কতদূর আগিয়েছি। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চ্যাট জিপিটি পেয়েছি, গুগল ম্যাপ পেয়েছি, হিউম্যান রোবটস পেয়ে গেছি, তাই না? সব কিছু। তাহলে এখন চিন্তা করেন যে সব যদি এরকম হয়, তাহলে নেক্সট 29 ইয়ার্সে কোথায় যাবে? সেই জায়গাটাতে আমাদের প্রিপেয়ার করা, এইটা হলো একটা। আর একটা ফিনান্সিয়ালের কথা চিন্তা করেন, এই 15 বছর আগে আমি দেখছিলাম যে আমাদের অ্যাসেট সাইজ ছিল 10,000 না 12,000 কোটি টাকা, 10,500 কোটি টাকার মতো 15 বছর আগে, 15-16 বছর। এখন আমাদের বছরে বাড়তেছে 15,000 কোটি টাকা। তাহলে এখন আমার যদি অ্যাসেট সাইজ 1 লক্ষ কোটি টাকা হয়, আমার 15 বছর পরে যিনি সিও আসবেন তিনি বলবেন যে আমার 15 বছর আগে 1 লক্ষ কোটি টাকা ছিল অ্যাসেট সাইজ, এখন আমি বছরে বাড়াই 1 লক্ষ কোটি টাকা। তার মানে যে টেকনোলজি বর্তমানে আছে, আমি বিশ্বাস করি না এই টেকনোলজি দিয়ে বছরে 1 লক্ষ কোটি টাকা বাড়ানো সম্ভব। তার মানে আমার 15 বছর আগে যে টেকনোলজি ছিল সেই জায়গায় যদি আমি থাকতাম, তাহলে 15 বছরে এটা 1 বছরে তার 1.5 গুণ করা সম্ভব ছিল না। তাহলে ওই যিনি আসবেন, তাহলে আমাদের কাজ হচ্ছে সেই সিওকে, সেই প্ল্যাটফর্মটাকে
এটা তো কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্ট হবে, কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্ট করে দাও, এইটাই হচ্ছে মেন। আমি মনে করি যে বর্তমান সময় যারা ভালো ব্যাংক আছে তাদের কাজ, আর যারা খারাপ ব্যাংক আছে তাদের তো রিকভারিটা মেইন হবে এখন। ফলে এইটাই আবার একটা ডিস্টেন্স তৈরি করে দিবে যারা ভালো ব্যাংক তারা দে উইল মানে টেকনোলজিক্যাল মাইলস্টোন আগায় যাবে, আর যারা খারাপ আছে তারা রিকভারি করতে করতে আর সেই সময়টা পাবে না। তার মানে স্যার আপনি বলছেন যে আপনাদের টার্গেট হচ্ছে আগামী 3 দশক পরে কোন ধরনের ব্যাংকিংটা হবে সেটাকে মাথায় রেখেই আপনারা এখন থেকে আমাদের এই প্ল্যাটফর্ম অ্যাডভান্সমেন্টের দিকে যাচ্ছে, যাতে করে ওই গ্রাউন্ড ওয়ার্কটা রেডি হয়ে যায়। অ্যাডাপ্টেশনটা আর কাস্টমার কিন্তু অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক্সপেরিয়েন্স হয়ে গেছে। কাস্টমার নাও নো, মানে আগে শুনতো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর মানুষের মোবাইলে চলে আসছে। মানুষের মধ্যে কি সম্ভব, যেহেতু মোবাইলে এখন টেকনোলজিটা চলে আসছে, তারা সবাই ফ্রি অ্যাপস গুলো ডাউনলোড করছে, করে দেখছে আরে বাপরে বাপ ফ্রিতেই এই অবস্থা, তাহলে লাইসেন্স নিলে কি হবে? তার মানে স্যার আপনি বলতেছেন আপনাদের প্ল্যান হচ্ছে 30 বছরের পরের ব্যাংকিং এর যে ডিমান্ড সেটাকে মাথায় রেখে আপনারা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কাজ করে যাচ্ছেন। তো স্যার আপনারা ধরেন পূবালী ব্যাংক একটা শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে অন্যান্য যে ব্যাংকগুলো আছে যারা মনে করেন প্রায় একই টাইপের ব্যাংক, অ্যাসেট সাইজে বলেন, ডিপোজিট বলেন, অ্যাডভান্স আর লোন যেটাই বলেন, তো ওদের সাথে আপনাদের ডিফারেন্সটা কি? আপনারা কিভাবে দেখেন যে কেন মানুষ পূবালী ব্যাংকই বলবে যে না দিস ইজ দ্য ব্যাংক, আমাকে যেতে হবে? আসলে আমাদের তো অনেক অ্যাকোলেড, তাই না? অ্যাকোলেডের মধ্যে একটা বড় অ্যাকোলেড হচ্ছে যে এই কর্পোরেট গভর্নেন্সের একটা বিষয় আছে। মানে আমি যদি এমনি অ্যাকোলেড গুলো বলি, ধরেন 66 ইয়ার্স একটা ব্যাংক করতেছে, সাস্টেন করতেছে এবং কন্টিনিউয়াসলি তার ইমেজ গ্রো করতেছে। এরকম না যে তার ইমেজ একবার ফল হচ্ছে আমরা ট্রাই করতেছি প্রতিবার এই ট্রাস্টটা তৈরি করা। ব্রাঞ্চ নেটওয়ার্কের কথা যদি চিন্তা করি, যে আমাদের যেখানে যাবেন সেখানে পূবালী ব্যাংকের এই যে হাইয়েস্ট একটা ব্রাঞ্চ নেটওয়ার্ক, উপশাখার একটা সংখ্যা, তারপরে বিভিন্ন ধরনের যে আমাদের সাপোর্ট সার্ভিস, তারপরে এই যে মোবাইল ব্যাংকিং, মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের এই জায়গাগুলো, ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স, যে আমরা এখন কিন্তু কেউ বলতে পারবো না যে কারো পেমেন্ট অব্লিগেশন আমরা দেইনি, সেটা ইন্টারন্যাশনাল হোক আর লোকাল। তারপরে আমাদের এমপ্লয়িগুলো টার্নওভার নাই, মানে আমাদের এখানে হোম গ্রোন সবাই থাকছে, বছরের পর বছর কাজ করছে, তার মানে ওয়ার্কিং এনভায়রনমেন্ট ইজ ভেরি গুড। তাহলে ইন টার্ন কাস্টমার উইল হ্যাভ এ গুড সার্ভিস। এই সব কিছু মিলে বেসিক্যালি আমার মনে হয় যে এই জায়গাটা তৈরি হয়েছে এবং ট্রিট ইউ অ্যাজ ওয়ান অফ দ্যার চয়েস। স্যার আরেকটা জিনিস ফরেক্স মার্কেট নিয়ে বলতে চাচ্ছি। স্যার ফরেক্স মার্কেট তো একটা খারাপ অবস্থা ছিল, সেইখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের রেমিটেন্সের একটা ফ্লো ভালো, এক্সপোর্টেরও ফ্লো ভালো, সেই তুলনায় আমাদের ইম্পোর্টটা একটু কম, যদিও আস্তে আস্তে এটা পিকিং আপ হচ্ছে। তো স্যার এই কনটেক্সটে স্যার পূবালী ব্যাংকের অবস্থাটা কি, মানে ফরেক্স এতে আপনার কোনো ধরনের প্রবলেম ফেস করেছেন কিনা ইন টার্মস অফ সেটলিং ওভারসিজ পেমেন্টস? যখন পতিত সরকার চলে গেল তখন তো একটা বড় একটা টার্ময়েল হয়েছে সবার মধ্যে, যেহেতু অনেক ডলার দেশের বাইরে হয়তো চলে গেছে, হয়েছে, এখন কিন্তু স্টেবল পর্যায়ে আসছে। আমাদের যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের কথা দেখেন, যে আমাদের এক্সপোর্ট এই লাস্ট 2 বছরে এটার গ্রোথ ছিল ফেনোমেনাল, কারণ এক্সপোর্ট পার্টিরা তারা পূবালী ব্যাংকে ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়েছে, আমি বলবো আর কি। এবং কারণ না হলে এই বছরও আমি 50% গ্রোথ, তার আগের বছর প্রায় 60% গ্রোথ, মানে ইম্পোর্টের এক্সপোর্টের ক্ষেত্রে, হ্যাঁ, এবং ইম্পোর্টের গ্রোথ প্রায় 40%-এর কাছাকাছি আছে। এবং আমরা এই যে টার্ময়েল গেছে, আমরা ফরেন কারেন্সিতে একটা ট্রানজেকশনও ফেল করিনি, নট এ সিঙ্গেল ওয়ান। এটা কি হয়েছে, ইন্টারন্যাশনাল রেজিনাতে আমাদের সাংঘাতিক মানে করেসপন্ডিং ব্যাংকগুলোর থেকে সাংঘাতিক কনফিডেন্স হয়ে গেছে। ফলে কি হয়েছে যে ম্যাক্সিমাম এক্সপোর্টার আমাদের দেশে যারা ইম্পোর্টার আছে তাদের এখন মোটামুটি ফার্স্ট চয়েস হয়ে গেছে পূবালী। যে এখানে গেলে তো কোনো অ্যাড কনফার্মেশন দরকার হচ্ছে না, কোনো কিছু দরকার হচ্ছে না, মানে ইন্টারন্যাশনাল ব্যাংকগুলোর সাংঘাতিকভাবে ট্রাস্ট আছে পূবালী ব্যাংকের প্রতি। সেটা আমার কাছে মনে হচ্ছে যে বিজনেস মাইন্ড ফলো হিসেবে কাজ করতেছে। রিসেন্টলি স্যার বাংলাদেশ ব্যাংক থেকে স্যার তো অনেক ধরনের অ্যাক্টিভিটি নিয়েছে। স্যার আমি যদি বলি স্যার, গত পরশুদিনের যে রেজুলেশন অ্যাক্ট, যে অর্ডিন্যান্স যেটা ইস্যু করা হলো, এটা কি স্যার আপনারা কিভাবে দেখতেছেন? এটা ব্যাংকগুলোর ক্ষেত্রে কতটা সাপোর্টিভ হবে, বা কোনো ধরনের আপনি এখানে কোনো প্রবলেম দেখতে পাচ্ছেন কি? এইটা আসলে কাস্টমার ফোকাস করে চিন্তা করা হয়েছে, যে মানে সাময়িকভাবে সরকারিকরণ সাময়িকভাবে নিতে পারবে বাংলাদেশ ব্যাংক, কারণ হলো না হলে কাস্টমারের আস্থা আসবে কিভাবে, মানে এটার অনেক ধরনের আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু আমার প্রেক্ষাপট আমি যেটা মনে করি যে এটা একটা কাস্টমারের কাছ থেকে একটা মহৎ উদ্যোগ আমি বলবো। মানে বাংলাদেশ ব্যাংকের কয়েকটা মহৎ উদ্যোগের মধ্যে এটা আমি বলবো একটা ওয়ান অফ দ্য বড়। কারণ হচ্ছে কি, ব্যাংক বেসরকারি যতদিন থাকবে বা সরকার মানে বাংলাদেশ ব্যাংক যদি এটাকে হস্তক্ষেপ না করে,
তাহলে কাস্টমার মনে করবে তার টাকা তো আর পাবে না, সে বারবার যাবে 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 যাবে, সে টাকা আর পাবে না, টাকা আর পাবে না। কিন্তু যখন দেখবে যে না বাংলাদেশ ব্যাংক ইজ টেকিং ওভার, তখন কিন্তু অন্য কাস্টমারের মধ্যেও কনফিডেন্স আসবে, না তাহলে এখানে টাকা রাখা যায়, তার কারণ বাংলাদেশ ব্যাংক টেক ওভার করছে, তাহলে আমি এই জিনিসটা টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। তার মানে একটা সম্ভাবনার দ্বার খুলে যায়। আর যদি বাংলাদেশ ব্যাংক টেক ওভার না করে, আপনি চিন্তা করেন যে ব্যাংকটা খুব খারাপ হয়ে গেছে, তার কাস্টমারের তো আর কোনো হোপ থাকে না। তো সো এই হোপটা তৈরি হবে, এবং এই হোপটাই ধীরে ধীরে কনফিডেন্স এবং ট্রাস্ট, যদি ভালো ম্যানেজমেন্টে চলে, ভালো বোর্ডে চলে, তাহলে কনফিডেন্স অ্যান্ড ট্রাস্ট দিবে। ফলে আমার কাছে মনে হচ্ছে যে উদ্যোগটার পজিটিভ ইম্প্যাক্ট আছে। ব্যাংকিং সেক্টরের যে এক ধরনের একটা স্থবিরতা আপনি দেখতে পাচ্ছি, ব্যাংকিং সেক্টর অ্যাজ এ হোল। তো সেইখানে স্যার আপনি একজন সাকসেসফুল ব্যাংকার হিসেবে এবং পূবালী ব্যাংকের মতো একটা লিডিং ব্যাংকের চিফ এক্সিকিউটিভ হিসেবে আপনার মূল্যায়নটা কি হবে, বা আপনি কি মনে করেন যে ব্যাংকগুলোতে এখন কোন দিকে ফোকাস করা উচিত? আসলে ওই স্থবিরতাটা আমি বলবো না, ব্যাংকিং সেক্টরটা দুইটা পার্টে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে দুর্বল ব্যাংক, আর একটা হচ্ছে সবল ব্যাংক। এই দুইটা জায়গায় আপনি দেখবেন অনেকগুলো ব্যাংক খুব সবল হয়েছে, মানে যারা লিডিং আছে, এবং কিছু অনেকগুলো ব্যাংক একদমই দুর্বল হয়ে গেছে। দুটো অ্যাভারেজ করলে মনে হচ্ছে যে দুর্বল ব্যাংকগুলোর জন্য এক ধরনের স্ট্র্যাটেজি, সবল ব্যাংকগুলোর জন্য এক ধরনের স্ট্র্যাটেজি। আমি মনে করি যে সবল ব্যাংকগুলোর এখন যে জায়গাটাতে দেখা উচিত, যে শিক্ষাটা আমরা এই সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, এটার জন্য গভর্নেন্স ইস্যুটা দেখা দরকার। আর গভর্নেন্স এবং কাস্টমার সার্ভিস, এই দুই জায়গাতেই নেক্সট জেনারেশনের যত ধরনের টেকনোলজি আছে, উই হ্যাভ টু অ্যাডাপ্ট। আইটি সিকিউরিটি পারপাসেই হোক, কাস্টমার সার্ভিসের ক্ষেত্রেই হোক, অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রেই হোক, এবং যেহেতু আমাদেরকে সার্ভিসটা কাস্টমারের হাতের মুঠোয় দিয়ে দিতে হবে, ব্যাংকিং সার্ভিসটা, এইটা করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে সব কিছু করা উচিত। মানে এইটাই হওয়া উচিত আসলে এখন নেক্সট ব্যাংকিং নর্মস অ্যান্ড প্যাটার্নসের মধ্যে, এটাই হওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য স্যার। ফিনান্সিয়াল স্পেসকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। সো আপনাদেরকেও ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও জনাব মোহাম্মদ আলী সাহেবের সাথে। ওনার কাছ থেকে আমরা জানলাম পূবালী ব্যাংকের খারাপ অবস্থা থেকে, একসময় এটা প্রবলেম ব্যাংক ছিল, সেখান থেকে কিভাবে উত্তরণ ঘটতে ঘটতে ওনারা বছর পরে বছর বিভিন্ন রিফর্মের মধ্য দিয়ে ওনারা আজকে বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং ব্যাংক হয়েছে। সেই গল্পগুলো আমরা শুনলাম। আজকে আমরা এখানেই শেষ করছি। আমরা পরবর্তীতে হয়তো আবার অন্য কোনো ব্যাংক এর সাথে আমরা কথা বলবো, সেই প্রোগ্রাম আমাদের সাথে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।